প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বর্ণা শিকদার, পর্ব ৩৯। হাউ সুইট। ইফাত চৌধুরীকে ভয়ও পাও বুঝি? ভালোবাসো না আমায়? ইফাতের কণ্ঠে তীব্র মাদকতা। মেহের লাজুক হেসে মাথা নাড়িয়ে স্বীকার করল যে সে ভালোবাসে। বউয়ের এই স্বীকারোক্তি ইফাত বেজায় সন্তুষ্ট হলো। সে মেহেরের সাথে নিজের ঘনিষ্ঠতা আরও এক ধাপ বাড়িয়ে দিল। মেহেরের দুই ঠোঁটের দূরত্ব ঘুচিয়ে দিতে সেই যেই না নিজের মুখটা মেহেরের দিকে এগিয়ে নিয়ে গেল, ঠিক তখনই মৌ চিৎকার দিয়ে ওঠে। মেহু, শেষ তুই এমন পচা কাজ করতে যাচ্ছিস? প্রফেসরের বাচ্চা, ছাড়ুন আমায়। উজান পেছন থেকে টেনেও মৌকে আর ধরে রাখতে পারল না। মৌ এক ঝটকায় উজানকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা মেহেরের কাছে চলে গেল। ইফাতের শক্ত বাঁধন থেকে মেহেরকে এক টানে নিজের দিকে সরিয়ে নিল সে। তারপর মুখ বাঁকিয়ে চরম বিরক্তি নিয়ে ইফাতের দিকে তাকাল। খারাপ বেটা ছেলে একটা! তোমার সাহস হয় কিভাবে আমায় মেহুকে কিস করতে যাচ্ছিলে, হ্যাঁ? মৌ কোমরে হাত দিয়ে জেরা করার ভঙ্গিতে বলল। তার কথায় ইফাত পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল। একে তো নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সোনাল মুহূর্ত এমন অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ, তার উপর আবার এমন অদ্ভুতুড়ে অভিযোগ। নিজের পুরুষত্বের আঘাত লাগায় ইফাতও আর চুপ থাকতে পারল না। সেও চিৎকার করে উঠল, হোয়াট বেডা ছেলে! উজান, তোর বউ এসব কি বলছে? আমাকে তোর বউয়ের কোনো অ্যাঙ্গেল দিয়ে হিজড়া মনে হয়? শোন মামা, আমি সব দিক দিয়েই পারফেক্ট, হোক সেটা খাটো কিংবা। ইফাত তার বাকি কথা শেষ করার আগে উজান পেছন থেকে এসে শটান তার পাছা একবার এক জোরালো লাথি বসালো। পার্সোনাল মুহূর্তে মৌয়ের এভাবে আসাটা ঠিক হয়নি সত্য, তাই বলে ইফাত তার পিচ্চি বউয়ের সামনে এমন বিশ্রী কথা উচ্চারণ করবে? আর কোন আঙ্কেল মান্দ পুরুষ মানুষ বাসর রাতে রুমের দরজা খোলা রেখে রোমান্স করে? উজান নিজেই এবার দাঁত খিঁচিয়ে বলে উঠল, দাঁত ভেঙে ফেলবো তোর বেয়াদব ছেলে! একে তো দরজা খুলে রেখে মাঝরাতে করছিস, তার উপর আমার নাদ্দান বউটার দিকে আঙ্গুল তুলছিস। জুতো চিনিস জুতো? ইফাত একটা শুকনো ঢোক গিলল। মনে মনে ভাবল, শালা ভাইটা আমার বউ পেয়ে নিজের বন্ধুকেই ভুলে গেলে। এই দুঃখ সে এখন কোথায় রাখবে? এত বড় বাড়ি, একটা মেয়ে যে কিনা মলে গিয়ে পুরো এক মল শপিং করে এসেছে, তাকে উজান বলছে নদ্দাম ভাবা যায়? হঠাৎই ইফাতের মনে পড়ল যে দরজাটা আসলে খোলা ছিল না। উজান নিজেই তো লাথি মেরে লক ভেঙেছে। সেই কথা মনে হতেই সে একটু বেলুনের মতো চুপসে গেল। তবুও নিজের ভেতরের তেজটুকু ধরে রেখে উল্টো উজানকে শুনিয়ে বলল, আমার বউ, আমার বাসর রাত, আমি দরজা খুলে করব নাকি দরজা নক করে করব, সবটাই আমার মাস্টার। তুই তোর এই পাগলি বউকে নিয়ে এখান থেকে যা তো ভাই। শালি আমার রোমান্সের 12টা বাজিয়ে মনটাই ভেঙে দিল। ইফাতের মুখে বউ আর বাসর রাত শব্দ দুটো শুনে মৌয়ের চোখ এবার কপালে উঠল। সে মেহেরের দিকে ফিরে বলল, বউ বাসর রাত, মেহু, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস। এই আমি তোর বেস্ট ফ্রেন্ড, গুলি মারি তোর বেস্ট ফ্রেন্ডের কথায়। এই বলেই অভিমানের ঠোঁট উল্টে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল মৌ। তার পিছু পিছু মেহেরও ভারী শাড়ির কুচি দুই হাতে উঁচু করে ধরে দৌড়াতে লাগলো। পেছন থেকে মেহের অনবরত ডেকে চলল, কিন্তু মৌ তার কোনো কথাই শুনল না, বরং আরও তাড়াহুড়া করে নিজের রুমের দিকে এগিয়ে গেল। মৌ তারা বইন
একটা বার আমার কথা শোন। মেহের হাঁপাচ্ছে আর ডাকছে, কিন্তু কে শোনে কার কথা। মৌ এতক্ষণে নিজের রুমে ঢুকে পড়েছে। মেহেরও যেই না মৌয়ের দেখাদেখি রুমে পা রাখলো, অমনি মৌ বিদ্যুৎ গতিতে রুমের কোণ থেকে একটা চেয়ার টেনে আনলো। দরজার হাতলে চেয়ারের কোণটা ঠেস দিয়ে এক ঝটকায় সে ভেতর থেকে রুম নক করে দিল। মৌয়ের এমন আকস্মিক আর অদ্ভুত কাণ্ডে মেহের খানিকটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই মৌয়ের এই কাণ্ড কারখানা আর চেহারার ভঙ্গি পরোক্ষ করে সে আর নিজের হাসি চেপে রাখতে পারল না। খিলখিল করে হেসে উঠল মেহের। মৌ এবার চেয়ার থেকে নেমে দৌড়ে গিয়ে মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন কত যুগের চেনা আপন এক আশ্রয়। এদিকে উজান আর ইফাত দুজনে মৌ মেহেরের পিছু পিছু ছুটে এসে দরজার সামনে দাঁড়ালো। ভেতর থেকে খটাস করে দরজা লক হওয়ায় শব্দ শুনে দুজনই চমকে তাকালো। ইফাত পুরো ব্যাপারটা বুঝতে না পেরে বোকার মতো মাথা চুলকাতে লাগলো। তবে উজান আর বুঝতে বাকি রইল না, তার এই ধুরন্ধর পিচ্চি বউ আসলে মেহেরের উপর রাগ করেনি, বরং বাসর রাতে মেহেরের সাথে ঘুমানোর জন্য এই অভিনব নাটকটি সাজিয়েছে। উজান কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল আর ইফাত নিজের কপাল চাপড়াতে লাগলো। ভাই, তোর বউ এটা কি করলো? ইফাত কপালে হাত দিয়ে এক প্রকার আর্তনাদ করে উঠল। উজান ইফাতের দিকে তাকালো। তার থমথমে মুখের আড়ালে আলতু একটা দুষ্টুমির হাসি ফুটে উঠল। তা দেখে ইফাতের গা পিত্তি জ্বলে উঠল। একে তো এত ঝড়ঝাপটা পার করে মেয়েটাকে পবিত্রভাবে আজ কাছে পাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু মৌ এসে পুরো বাসর রাতটায় ভেস্তে দিল। রাগে ক্ষোভে ইফাত আর নিজেকে সামলাতে না পেরে চেঁচিয়ে উঠল, শালা, ভণ্ডের ঘরে ভণ্ড! নিজে তো বাসরের বউ করতে পারলি না, কিন্তু আমার বাসর রাত তোর বউ ভেস্তে ঠিকই দিল। শালির মেয়ে আমার বউটাকে নিয়ে চলে গেল, এখন আমি কার সাথে বাসর করব? তোর মতো খারাপ বেডার সাথে। হাই সুইট, যেখানে তোর বড় ভাই হয়ে আমি নিজে এখনও পর্যন্ত কোনো কিছু মিছু করতে পারলাম না, সেখানে তুই বাসর রাতে এত কিছু করে ফেলবি, এটা তুই ভাবলি কিভাবে? আমার বউজান আমার মনের কথাটা একদম ঠিকঠাক বুঝেছে, তাই তোর বউকে টেনে নিজের কাছে নিয়ে চলে গিয়েছে। ইস, কি সুইট আমার পিচ্চিটা! মন চাইছে এখনই গিয়ে ওকে কষে হাজার খানেক চুমু দিয়ে আসি। উজানের এমন তাচ্ছিল্য ভরা কথা শুনে ইফাত চরম বিরক্তি নিয়ে নাক কুঁচকালো। একে তো তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়ে এসে সেই মেয়েটা হুলস্থুল বাঁধালো, তার উপর আবার এই উজান এসে তাকে রীতিমতো ভাঙাচ্ছে। ইফাত খানিকটা রাগ দেখালো। জীবনেও পারবি না শালা, তোর কপালে কোনো দিন বউয়ের ভালোবাসা নেই। তোকে আমি আজ অভিশাপ দিলাম, তুই এভাবে সারা জীবন বউ থেকেও সিঙ্গেল মরবি, তাতে আমার শালা যাবে। বউ যখন আমার, তাকে আমি যখন তখন নিজের করে নিতে পারবো। উজান একটা বিন্দাস ভাব নিয়ে বলল। ইফাত এবার নিজের রাগ সামলে একটু নরম সুরে আকুল মিনতি করল, ভাই, তুই তোর বউয়ের সাথে যা ইচ্ছে তাই কর, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ আমার বউটাকে ফিরিয়ে দে না রে। তুই গিয়ে একবার বললেই ভাবি আমার ফুলকন্যাকে দিয়ে দেবে। একটু হেল্প কর ভাই। উজান এবার মুখে এক অদ্ভুত দুষ্টুমি ভরা হাসি ঝুলিয়ে মাথা নাড়ল। নো নো, অসম্ভব। আমার স্পেশাল লাইটে যখন কোনো কিছু মিছু হয়নি, তখন তোর স্পেশাল নাটকেই আমি কিছু হতে দেব না। সমান সমান হিসাব। ইফাতের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে দাঁত কিরমির করে
রেগে মেগে উজানের পুরুষত্বে সরাসরি আঘাত হেনে বলে উঠল, হবে কিভাবে? তুই তো নিজেই একটা থার্ড জেন্ডার। নয়তো ঘরে এমন রূপবতী বউ থাকার পরেও আজ পর্যন্ত তুই। উজান আর সহ্য করতে পারল না। সে রাগ নিয়ে ইফাতের দিকে তেড়ে যেতেই ইফাত এক দৌড়ে ওখান থেকে পালালো। পেছন থেকে উজানের তার পিছু নিয়ে চেঁচাতে লাগলো, ইফাতের বাচ্চা, দাঁড়া বলছি। ইফাত দৌড়াতে 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 জবাব দিল, আমি দাঁড়িয়ে যাই আর তোর হাতে কেলানি খাই। শালা, নিজের বউকে তো সামলে রাখতে পারিস না, কিন্তু আমাকে ঠিকই কেলানি দিতে আসিস। আমার তো এখনও সত্যি তোকে সন্দেহ হচ্ছে। ভাই, তুই আদৌ পুরুষ তো? নয়তো বিয়ে হওয়ার মাস কয়েক হয়ে গেল, তবুও বউয়ের সাথে আজ পর্যন্ত করতে পারলি না। ইফাত পেছন ফিরে এক পলক তাকিয়ে উজানের রুদ্রমূর্তি দেখে আবারও দৌড় দিল। উজানের মুখ দেখেই বোঝা যাচ্ছে সে আজ চরম খ্যাপা। তাই নিজের মূল্যবান প্রাণ বাঁচাতে ইফাত সোজা নিজের রুমে ঢুকে ধরাম করে দরজা আটকে দিল। আর এদিকে মৌ মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়েছে। মেহেরকে আজ অনেক দিন পর এভাবে নিজের এত কাছে পেয়ে মৌয়ের আনন্দের সীমা নেই। সে আজ মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী। যে মেয়েটাকে এক সময় সবাই তাচ্ছিল্য করত, আজ সেই মেয়েটাকে কোনো এক শ্রেষ্ঠ পুরুষের শখের নারী, তার রাজপ্রাসাদের রানী। এবার মৌ গর্ব করে সবাইকে বলতে পারবে, দুনিয়ার সব পুরুষ খারাপ হয় না, কিছু পুরুষ ইফাতের মতো শ্রেষ্ঠ বীর পুরুষও হয়। মৌ পরম মায়ায় মেহেরের গালে আঙ্গুল বোলাতে লাগলো। তার এই কাণ্ড দেখে মেহের দুই ভ্রু কুঁচকে তাকালো। কি হয়েছে তোর মেহু? তুই এত সুইট কেন বলতো? জানিস আমি আজ অনেক 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 হ্যাপি। আমার মেহু আজ লাল বেনারসি সেজে আমার ভাইয়ের বউ হয়েছে। কিন্তু কিন্তু কি পাখি? মেহের করে শুধালো। তোকে তো ভাইয়ার কাছ থেকে এক প্রকার কেড়েই নিয়ে এলাম। ভাইয়া মনে হয় অনেক কষ্ট পাচ্ছে, তাই না? পাক, তাতে আমার কি? মিসেস উজান চৌধুরী কখনো কথার খেলাপ করে না। তোকে বলেছিলাম না তোর বাসর রাতে তোকে আমার কাছে ছিনিয়ে নিয়ে আসবো? দেখ, ফাইনালি নিয়েই এলাম। ইস, কি যে ভালো লাগছে আমায়। মৌকে এভাবে খিলখিল করে হাসতে দেখে মেহের নিজের ভেতরে সব কষ্ট ভুলে হেসে ফেলল। তারও অনেক ইচ্ছে ছিল তারা দুজনে সারা জীবন এক ছাদের নিচে একসাথে থাকবে, কিন্তু কে জানতো উপরওয়ালা সত্যি সত্যি তাদের মনের এই গোপন আশাটা এভাবে পূরণ করে দেবেন। মেহের মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিস করে বলল, আমার তাহার কথা বাদ দে। তার আগে বল, তুই ভাইয়ার সাথে এমন করছিস কেন? আমি সত্যি ভাইয়ার মুখের দিকে তাকাতে পারি না। তুই তো আর ছোট নোস, বুঝিস তো সব। তবুও কেন এমন বাচ্চামো করিস? জানি ভাইয়ার ধৈর্য অনেক, ইভেন তোকে অনেক ভালোবাসে, তাই বলে সবসময় এভাবে দূরে দূরে থাকবি? মৌয়ের মুখের হাসি এবার মিলিয়ে গেল। সে একটু ক্ষোভ নিয়ে বলল, তো কি করব? শালা আমাকে অনেক কষ্ট দিয়েছে, এখন তার বুঝার পালা। দুটো বছর আমাকে কোনো পাত্তাই দেয়নি, এমনকি লাস্ট কয়েক মাস এক ছাদের নিচে থেকেও নিজে থেকে একটা পাপিও দেয়নি। কষ্ট না বুঝি আমায় এটলিস্ট বলতে তো পারতো, পিচ্চি আমায় কিছুদিন টাইম লাগবে। কিন্তু না, সে তখন ভাব দেখাতো আমাকে বউ বলেই মানে না, আমার সাথে সংসার করতে পারবে না। নে শালা, এবার ঠেলা সামলা। চমচম পেরিয়েছিস ঠিকই, কিন্তু সহজে টেস্ট করতে পারবি না। মৌয়ের মুখে এমন পাক্কা পাক্কা কথা শুনে মেহের আলতু করে তার মাথায় একটা গাঁট্টা মারল। মেয়েটা দিন দিন ভারী দুষ্টু হয়ে যাচ্ছে,
সে হেসে বলল, হয়েছে, অনেক জ্ঞান দিয়েছিস, এবার ঘুমা, নয়তো একটু পর ভোর হয়ে যাবে। মৌ হঠাৎ চোখ টিপে বলল, তার আগে চল তোকে ভাইয়ার কাছে রেখে আসি। মেয়ের অবাক হয়ে চোখ তুলে তাকালো। মৌ সাথে সাথে এক গ্লাস হেসে দিল। মেয়ের সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মানে তুই ভাইয়াকে মিস করছিস, আর সেই জন্য এখন আমাকে তার কাছে ফেরত দিয়ে আসতে চাইছিস? ধুর প্রফেসর সাহেব, আর তুই, দুজনই আমার লাইফের বেস্ট দুটো মানুষ। তোদের দুজনকেই আমি ভীষণ মিস করি। ভাবলাম ভাইয়ার কাছ থেকে আজকের রাতটা অন্তত তোকে আলাদা করা ঠিক হয়নি। না থাক, কালকে তো তোকে দিয়েই দেব। আর এই খাটাস লোকটাকে মাঝে মাঝে একটু আধটু শাস্তি দিতে হবে, নয়তো ভালোবাসার জোর কমে যাবে। গুড নাইট জানুম্মা। মৌ মেহেরের বুকে মুখ লুকালো। মেহের হেসে মৌকে নিজের বাহুবন্ধনে জড়িয়ে নিল। গুড নাইট পাগলি। আসসালামু আলাইকুম মিসেস চৌধুরী। ঘুমের ঘরে পরিচিত পুরুষালী কণ্ঠস্বর পেয়ে মেহের খানিকটা নিভু নিভু দৃষ্টিতে তাকালো, কিন্তু চোখের সামনে সরাসরি ইফাতকে দেখতে পেয়ে সে ধরফর করে তাড়াতাড়ি বিছানা উঠে বসল। পাশ ফিরে মৌকে দেখতে না পেয়ে তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে বেশ ঘাবড়ে গেল। এমনকি পুরো কক্ষটায় চোখ বুলিয়ে দেখল, চারপাশটা কেমন অচেনা লাগছে তার। সে ভয় পেয়ে যেই না চিৎকার দিতে যাবে, অমনি ইফাত দ্রুত তার মুখটা হাত দিয়ে চেপে ধরল। এই পচা মেয়ে, শান্ত হ। আমি তোমার কিডন্যাপ করিনি, প্লিজ একটু রিল্যাক্স হও। ইফাত মুচকি হেসে বলল। মেহের বড় বড় চোখ করে ইফাতের দিকে তাকিয়ে রইল। ইফাতও নিজের দৃষ্টি স্থির রেখে তার দিকে চেয়ে আছে। মেহের নিজের মুখ থেকে ইফাতের শক্ত হাতটা সরানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পারল না। উল্টো তার দম বন্ধ হয়ে আসার উপশম হলো। উপায় না পেয়ে সে ততক্ষণে ইফাতের আঙ্গুল জোরে একটা কামড় বসিয়ে দিল। কামড় খেয়ে ইফাত চিৎকার করে উঠল, ফুলকন্যা, তুমি আমায় কামড়ালে? সিরিয়াসলি? আমার বউ আবার উজানের বউয়ের সাথে অদল বদল হয়ে যায়নি তো? স্বভাব তো দেখি একদম ওর মতোই। মেহের রেগে বলল, চুপ করুন আপনি। একটুর জন্য আমার দমটাই বেরিয়ে যাচ্ছিল। মৌ কই? আর আমাকে কোথায় নিয়ে এসেছেন আপনি? সাথে সাথে ইফাত মেহেরের একদম পাশে ঘেঁষে বসল। তার সাথে খানিকটা ঘনিষ্ঠতা বাড়িয়ে মেহেরের কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিয়ে স্লো ভয়েসে আওড়ালো, এই রুমটাই আমার, আর এখানে বসে থাকা এই টুকটুকে মিষ্টি বউটাই আমার। আমি এখানে কিভাবে এলাম? মেহের অবাক হয়ে শুধালো। ইফাত ঘাড় বাঁকিয়ে মেহেরকে এক পলক দেখল, তারপর আবার আগের মতো আয়েশ করে বসে মুচকি হাসল। চোখ বন্ধ করে বলতে লাগলো, উজান ওর পিচ্চি বউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সেই জন্য সে রুমের সিক্রেট দরজা দিয়ে মৌয়ের রুমে ঢোকে। কিন্তু সেখানে তো আমার বউ ছিল। সে নিজের বউয়ের কাছে থাকার জন্য আমার মিষ্টি বউটাকে পরম যত্নে আমার কাছে ট্রান্সফার করে দিল। আমিও সুযোগ বুঝে আমার মিষ্টি বউটাকে কোলে তুলে এই রুমে নিয়ে এলাম। সত্যি বলতে, রুমে এনে তোমায় অনেক জ্বালাতন করতে ইচ্ছে করছিল, কিন্তু আমার মিষ্টি বউটার এই ইনোসেন্ট বাচ্চার মতো মুখটা দেখে নিজেকে সামলে নিলাম। একটা রাতেরও তো ব্যাপার, তাই আর বিরক্ত করলাম না। বাকি জীবন তো পড়েই আছে আমার মিষ্টি বউটাকে বিরক্ত করার জন্য। মেহের আর কিছু বলল না। লজ্জায় ও আবেশে মাথা নিচু করে রইল। মেহেরের এই লজ্জারাঙা মুখ দেখে ইফাতের ঠোঁটের কোণে হাসি আরও চওড়া হলো। সে যেই মেহেরের দিকে আরেকটু ঝুঁকে যেতে যাবে, অমনি কেউ একজন
হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ল। হঠাৎ কাউকে আসতে দেখে মেহের বিদ্যুৎ গতিতে ইফাতের থেকে দূরে সরে গেল। আর মেহের আচমকা সরে যাওয়ায় ইফাত নিজের শরীরের ভারসাম্য সামলাতে না পেরে বিছানায় ধপাস করে পড়ে গেল। মেহের চোখ তুলে দরজার দিকে তাকিয়ে নিজের শাশুড়িকে দেখে লজ্জায় এক প্রকার লাল হয়ে গেল। ইফাতও নিজের মাকে দেখে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে ধীর পায়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো এবং খানিকটা ঝুঁকে ফিসফিসিয়ে আওড়ালো, কেমন আছো আম্মু? ছেলের এমন রসিকতা দেখে ইমরোজা চৌধুরীর সাথে সাথে ইফাতের পিঠে একটা কষে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর হাসতে হাসতে মেহেরের দিকে এগিয়ে গেলেন। মেহেরকে আলতো করে নিজের দিকে ঘুরিয়ে তার কপালে স্নেহের এক গভীর চুমু এঁকে দিয়ে মুচকি হাসলেন। আমার এই বাদরের মতো ছেলের গলায় এমন মুক্তোর মালা কীভাবে ঝুলল শুনি? মেহের চমকে উঠে এক অজানা ভয়ে থমকে রইল। সে ভেবেছিল হয়তো তাকে এই ভোরে ইফাতের রুমে দেখে শাশুড়ি বাজে কিছু বলবে বা খোঁটা দেবেন, কিন্তু তার এই অভাবনীয় ব্যবহারে মেহের বাকরুদ্ধ হয়ে গেল। সে অবুঝের মতো ইফাতের দিকে তাকিয়ে দেখল ইফাত একদম স্বাভাবিক আছে, কিন্তু মেহের নিজে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। এমন সময় ইমরোজা চৌধুরী মেহেরের চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বললেন, এদিকে তাকাতে হবে না তোমায়। ইফাত আমাদের সব কিছু আগে থেকেই বলেছে, আর তোমার অতীত নিয়ে আমাদের কোনো অভিযোগ বা ক্ষোভ নেই মা। আমরা সব কিছু আগে থেকেই জানি। তোমার সাথে অতীতে যা হয়েছিল তা জাস্ট একটা দুর্ঘটনা ছিল। সেসব কুৎসিত স্মৃতি একদম মনে রাখবে না মা। জীবনের এমন একটু আধটু ঝড় আসেই, সেসব আঁকড়ে ধরে বেঁচে থাকলে চলে না। এখন শুধু আমার এই বেপরোয়া ছেলেটার দিকে মনোযোগ দাও। তাকে নিয়ে ভাববে, তাকে শুধরে দেবে। এছাড়া আর কোনো চিন্তা যেন তোমার মাথায় না ঢোকে, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মেহেরের চোখ দুটো আবারও অশ্রুসিক্ত হয়ে উঠল। আপনা আপনি তার দু চোখ বেয়ে লোনা জল গড়িয়ে পড়ল। সে ভেবেছিল তার অতীত জানার পর এই সমাজ, এই পরিবার হয়তো তাকে দূরে ঠেলে দেবে, অপয়া ভাববে। কিন্তু তারা যে সব কিছু আগে থেকে জানতো, এমনকি কত সহজে বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে নিজেদের ঘরের বউ হিসেবে মেনে নিয়েছে। অথচ সে একদিন এক আকাশ সমান ভয় বুকে নিয়ে নিজেকে গুটিয়ে রেখেছিল। ইমরোজা চৌধুরী পরম মমতায় মেহেরের চোখের জল মুছে দিয়ে কৃত্রিম রাগ দেখিয়ে বললেন, কি বললাম আমি মাত্র? ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এটা ভেবো না যে দুটো ভালো কথা বলছি মানে কিছু বলতে পারবো না। দ্বিতীয়বার যদি তোমার চোখের আমি অশ্রু দেখি, তবে তোমায় কিছু বলবো না। এই তোমার স্বামীকে লাথি দিয়ে বাসা থেকে বের করে দেব। আম্মু আমার বউ হয়, আর তুমি ওর সামনে আমার ইজ্জত নিয়ে কী সব বলছো? ইফাত পেছনে থেকে আমতা আমতা করে প্রতিবাদ জানালো, চুপ কর গোলামের পুত। ইমরোজা চৌধুরী ছেলেকে ধমকে দিয়ে মেহেরের দিকে তাকালেন। শোনো মা, আমি তোমার শাশুড়ি হলেও সবার আগে আমি তোমার মা। আর মা কখনো সন্তানের অতীত বা দোষ গুণ দেখে বিচার করে না। যা হবার হয়ে গেছে, এবার নিজের নতুন সংসারের মন দাও। নতুন জীবন নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখাবে। আমি এখানে কিছু শাড়ি রেখে যাচ্ছি আজকের দিনের জন্য। একটু কষ্ট করে এগুলো পরে নাও মা। বুঝতেই তো পারছো, নতুন বউ দেখতে পাড়া প্রতিবেশী সবাই আসবে। কাল থেকে যা ইচ্ছে পরো, কোনো বারণ করব না। এই মা। আচ্ছা তুমি এবার রেডি হয়ে নাও। ইফাত আমার ছেলেটাকে একটু পরে নিচে নিয়ে আসিস। ইফাত মাথা নেড়ে সায় দিল। ইমরোজা চৌধুরীর রুম থেকে চলে যেতেই মেহের ভেজা চোখে ইফাতের দিকে তাকালো।
ইফাত তার দিকে ধীর পায়ে এগিয়ে এসে মেহেরের চোখের দিকে চেয়ে নরম গলায় বলল, শুনলে তো আম্মুর বৌমা, আমার বউয়ের চোখে আমি আর এক ফোঁটাও অশ্রু দেখতে চাই না, একদম না। এসব কান্নাকাটি আমার একদম পছন্দ নয়। আর পাস্ট নিয়ে এক বিন্দুও ভাববে না, অনলি আমাকে নিয়ে ভাববে, আমার করা দুষ্টুমিগুলো মেনে নেবে আর আমার দেওয়া মিষ্টি যন্ত্রণাগুলো উপভোগ করবে, ব্যাস, বুঝেছো? আর শোনো, তাড়াতাড়ি রেডি হও, আমি একটু পর আসছি। ইফাত দরজার কাছে গিয়েই যেন মেহেরের মায়া কাটাতে পারল না, সে আবার ফিরে এলো মেহেরের কাছে। মেহের কিছু বুঝে ওঠার আগে ইফাত ঝুঁকে এসে মেহেরের নরম গালে নিজের ঠোঁট ছোঁয়ালো, তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, লাভ ইউ মাই জান। ইফাত চলে যেতেই মেহের নিজের গালে হাত দিয়ে আলতো করে হাসলো। মানুষটা কত ভালো, তার এই বাজে অতীত যেন কতটা ভালোবাসে, এমনকি তার পরিবারও।